দুই মার্কিন সেনা নিহতের জেরে ইরান জুড়ে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের। পাল্টা আঘাত তেহরানের। সমঝোতা চুক্তি স্থগিতের ঘোষণা। মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত। নতুন করে হামলায় 11 ফিলিস্তিনির প্রাণহানি। পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানোর পরিকল্পনা তেল আবিবের। রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 9, আহত 70। সামরিক অবকাঠামো ছিল লক্ষ্যবস্তু, দাবি কিয়েভের। দোনেস্কের আরও এক শহর দখলে নিতে মরিয়া মস্কো। ভারতের জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যায় ভেসে গেছে বহু ঘরবাড়ি, যানবাহন। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। ভিয়েতনামে 4 জনের মৃত্যু। রাতে বিশ্ব আসরের ফাইনাল মহারণ। চতুর্থ শিরোপার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার অবসান চায় স্পেন। মেসিকে টপকে 10 গোলের মালিক এমবাপে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। জর্ডানে হামলায় 2 মার্কিন সেনা নিহতের পর ট্রাম্পের নির্দেশে ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কেশমদ্বীপ, হাজিয়াবাদ, শাহজেগান এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে কুয়েতের 2টি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। ওয়াশিংটন নতুন করে হামলা শুরু করায় সমঝোতা চুক্তি বাস্তবায়ন স্থগিত করার কথা জানিয়েছে তেহরান। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহত হয়েছেন কয়েকজন মার্কিন সেনা। শনিবার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না বলে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডানে মার্কিন সেনা নিহতের জবাবে ইরান জুড়ে হামলার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পরপরই দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, আইআরজিসির স্থাপনা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার সহ একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয়েছে। হামলার পর ইরানের কেশমদ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, হাজিয়াবাদ ও শাদেগান এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে কুয়েত ও জর্ডান লক্ষ্য করে নতুন করে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে কুয়েতের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ও তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে এর কঠিন পরিণতি ভোগ করতে হবে। এক বিবৃতিতে তিনি জানান, দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা বারবার ভঙ্গ করায় ট্রাম্পের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোই দেশটির সঙ্গে সম্পাদিত সমঝোতা চুক্তি বাস্তবায়ন স্থগিত করার কথা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য ব্যাপক হামলার আগে ইসরায়েলে জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ বাড়িয়েছে কয়েক গুণ। বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে মানবিক ও অর্থনৈতিক ক্ষতি আরও ভয়াবহ হবে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য নতুন হামলার আগে ইসরায়েলে আরও কয়েক ডজন আকাশের জ্বালানি সরবরাহকারী বা এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে একাধিক সামরিক পরিকল্পনা পর্যালোচনা করেছেন এবং কয়েকদিনের মধ্যেই হামলা আরও জোরদারের নির্দেশ দিতে পারেন তিনি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী নতুন পরিকল্পনায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ভূগর্ভস্থ সন্দেহভাজন পিকস্যাক মাউন্টেন স্থাপনাতেও হামলার বিকল্প বিবেচনা করা হচ্ছে। গোয়েন্দাদের সন্দেহ, ভূগর্ভস্থ পর্বতে গোপন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলেছে তেহরান। দাবি করা হচ্ছে, এসব হামলার লক্ষ্য ইরানের সক্ষমতা আরও দুর্বল করা এবং তেহরানকে আবারও আলোচনায় ফিরতে চাপ দেয়া। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে 30টির বেশি আকাশের জ্বালানি সরবরাহকারী মার্কিন বিমান অবস্থান করছে।
নতুন চালান পৌঁছালে যুদ্ধের শুরুর সময়ের মতোই আবারও কয়েক ডজন ট্যাঙ্কার মোতায়েন করা হবে। তবে বাণিজ্যিক ফ্লাইটে বিঘ্ন এড়াতে ইসরায়েল এসব বিমান সামরিক ঘাঁটিতে সরিয়ে নেয়ার কথা বললেও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম এখনও বেন গুরিয়ন বিমানবন্দর ব্যবহারকেই অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছে এক্সিওস। এদিকে টানা মার্কিন হামলার মুখে ইরানের ভেতরেও যুদ্ধ ও কূটনীতি নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। দেশটির কয়েকজন মধ্যপন্থী রাজনীতিক এবং বিশ্লেষক বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে মানবিক ও অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে। তাদের মতে কূটনৈতিক পথ এড়িয়ে উগ্র অবস্থান নেয়ার কারণেই ইরানকে একের পর এক যুদ্ধের মূল্য দিতে হচ্ছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় দ্রুত কূটনৈতিক উদ্যোগ জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে পুরস্কার হিসেবে মিলবে $1 কোটি। ইরান ঘনিষ্ঠ সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক IRI এমন ঘোষণা দিয়েছে বলে খবর প্রকাশ করেছে গালফ নিউজ। সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যায় নিজ ভূমিকার কথা উল্লেখ করার জেরে এই ঘোষণা দেয় সংগঠনটি। কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধের হুমকি আবারও সামনে আনল ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক IRI। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। IRI এর দাবি, যে ব্যক্তি ট্রাম্পকে হত্যা করবে অথবা এমন কোনো অভিযানে অর্থায়ন বা সহযোগিতা করবে তাকে এই অর্থ দেয়া হবে। তবে সংগঠনটির এই দাবি কিংবা ঘোষিত অর্থের উৎস সম্পর্কে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদির সঙ্গে বৈঠকে 2020 সালে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যায় নিজের ভূমিকার কথা উল্লেখ করেন ট্রাম্প। IRI বলছে, ট্রাম্পের ওই বক্তব্যের জবাব হিসেবেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার জন্য $10 কোটি পুরস্কার ঘোষণার দাবি সংবলিত ব্যানারও বহন করেছিলেন ইরানের যুক্তরাষ্ট্র বিরোধীরা। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক মূলত ইরানপন্থী কয়েকটি প্রভাবশালী মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা, কাতাইব সাইদ আল সুহাদা এবং আসাইব আহল আল হাকের সমন্বয়ে গঠিত। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব গোষ্ঠী ইরাক, সিরিয়া ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা ও মিত্রদের ওপর বহু ড্রোন, রকেট, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও নিজেদের স্বাধীন প্রতিরোধ আন্দোলন বলে দাবি গোষ্ঠীগুলোর। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, সোলাইমানি হত্যার পর থেকে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরান সংশ্লিষ্ট ব্যক্তিরা সক্রিয় ছিল। বিভিন্ন আদালতের নথি, ফৌজদারি মামলায়ও এমন অভিযোগ উঠে এসেছে, যদিও তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও অবরুদ্ধ গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত 11 ফিলিস্তিনি। একই সঙ্গে গাজা ও পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে তেল আবিব। এদিকে নিউ ইয়র্ক সফরে গেলেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের আইনি সুযোগ খতিয়ে দেখছে মেয়র জোহরান মামদানির প্রশাসন। কঠিন থেকে কঠিনতর হচ্ছে গাজাবাসীর বেঁচে থাকার লড়াই। প্রতিদিনই ইসরায়েলি বর্বরতায় নিহত হচ্ছেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। স্থানীয় সময় শনিবারও গাজা সিটির জেইতুন ও নাসর এলাকায় পৃথক বিমান হামলা ও গোলাবর্ষণে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে এক শিশু কন্যাও রয়েছে। হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। একই সঙ্গে দের আল বালার পূর্বাঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে নতুন নিরাপত্তা সীমারেখা পশ্চিমে সরিয়ে নিয়েছে ইসরায়েল। এতে বহু ফিলিস্তিনি পরিবারের বাড়িঘর নতুন করে দখলকৃত এলাকার আওতায় পড়ে গেছে। স্থানীয়দের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে এলাকা জুড়ে সামরিক অভিযানও চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজার উত্তরে 3টি নতুন নাহাল আউটপোস্ট এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
অন্যদিকে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে এলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের আইনগত ক্ষমতা রয়েছে কিনা তা পর্যালোচনা করছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রশাসন। এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হওয়া নেতানিয়াহুর স্থান হেগে অবস্থিত আইসিসি ডিটেনশন সেন্টারে। তবে আইনের অনুমতি যতটুকু দেবে তার বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। Between 2nd and 3rd Avenue. মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। দুই নেতার বৈঠকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি জোরদার এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েল লেবাননের মধ্যকার চুক্তি যেন এখন শুধুই কাগজে কলমে। হিজবুল্লাহকে নির্মূল করার নামে বেসামরিক এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের শিক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে আরও 3টি বিদ্যালয় ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মন্ত্রণালয়ের দাবি, বিস্ফোরণের আগে বিদ্যালয়গুলো থেকে সরঞ্জাম লুট করা হয়। এতে ধ্বংস হওয়া বিদ্যালয়ের সংখ্যা অন্তত 20-এ পৌঁছেছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী সংঘাতের কারণে এখনও প্রায় 5 লাখ লেবানিজ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি ইতালির রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লেবাননের দক্ষিণাঞ্চলে পরীক্ষামূলক নিরাপত্তা অঞ্চল গঠনের বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানায় ওয়াশিংটন। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী সরে গেলে সেখানে দায়িত্ব নেবে লেবাননের সেনাবাহিনী। তবে হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্তে সেনা প্রত্যাহারের বিষয়টি নির্ভরশীল হওয়ায় এখনও বড় ধরনের অচলাবস্থা রয়ে গেছে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা যুদ্ধবিরতি কার্যকর রাখা, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি পুরো লেবাননে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব জোরদারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শিক্ষামন্ত্রীর পর এবার ভারতের প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ দাবি ককরোচ জনতা পার্টির। আমরণ অনশনে অভিজিৎ। হাসপাতালে থেকেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ওয়াংচুকের। এবার ফিফা বিশ্বকাপের খবর। চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টাইন ভক্তরা। সেই সঙ্গে 16 বছর পর আবারও ফুটবল বিশ্বে নিজেদের সেরা প্রমাণের দ্বার প্রান্তে স্পেন। লিওনেল মেসির সঙ্গে লামিন ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। নিউ ইয়র্ক, নিউ জার্সি থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্সির এই ম্যাট লাইফ স্টেডিয়াম। এখানেই অনুষ্ঠিত হবে ফাইনাল আর্জেন্টিনা এবং স্পেনের মারণ লড়াই। 82,000 দর্শকে কানায় কানায় পূর্ণ থাকবে এই গ্যালারি। ম্যাচের আগে সমাপনী অনুষ্ঠান এবং ম্যাচের মাঝখানে হাফ টাইম শোতে পারফর্ম করবেন ম্যাডোনা, জাস্টিন বিবার ও শাকিরার মতো সঙ্গীত শিল্পীরা। সমস্ত প্রস্তুতি এখন সম্পন্ন। শেষ প্রস্তুতির অংশ হিসেবে নিউ জার্সির মরিস টাউনের প্রশিক্ষণ ক্যাম্পের বৃষ্টিস্নাত দুপুরে আর্জেন্টিনা দলের অনুশীলন। মাঠে বেশ চাঙ্গা ভাব লিওনেল মেসিদের। শিষ্যদের নিয়ে শেষ কৌশলটা যে এখানেই নিয়ে ফেলেছেন স্কালোনি। আর মেগা ফাইনালে আর্জেন্টিনা অনুশীলনের সুযোগ পেলেও ভাগ্য সহায় ছিল না স্পেনের। নিউ জার্সির বৈরী আবহাওয়ার কারণে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে পারেনি লা রোহা। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল বলে কথা। এ যেন শ্রদ্ধাভাজন মেসির সাথে স্নেহের পরশ মাখা ইয়ামালের দ্বৈরথ, যা সবুজ মাঠের গণ্ডি পেরিয়ে এক দারুণ উত্তেজনার সৃষ্টি করেছে গোটা বিশ্বে। আর্জেন্টিনার ভক্তদের চোখে এখন একটাই স্বপ্ন, চতুর্থবারের মতো বিশ্বজয়। আর্জেন্টিনার ভক্ত হিসেবে আমরা বিশ্বাস করি মেসির হাতে উঠবে বিশ্বকাপ। জিতবো আমরা আর্জেন্টিনা সাপোর্টার। কালকে জিতে আমাদের 4 স্টার নিয়ে নেব। 6টা স্টার অলরেডি আমাদের হয়ে গেছে, জাস্ট কিছু সময়ের ব্যাপার। বিশ্ব র্যাঙ্কিং এ 1 নম্বর আর্জেন্টিনার পরেই অবস্থান স্পেনের। যদিও তথ্য উপাত্ত আর পারফরমেন্সে নেশনস লিগ ও ইউরো চ্যাম্পিয়নদেরকেই এগিয়ে রাখছেন অনেকে। বিশ্ব ফুটবলে বাংলাদেশের চিরচেনা বিভক্তিটাও যেন ফাইনালে জিইয়ে রাখছেন কেউ কেউ। ব্রাজিল সমর্থকরা এখন পুরো দস্তুর স্পেন ভক্ত।
I think Spain's gonna win. Spain's a really good team. They have a really good defense. And goal Lamine Yamal! I think Spain will win 2-0. Yamal will score. হাই ভোল্টেজ এই ম্যাচের আগে নিউ ইয়র্ক যেন উৎসবের নগরী। ফাইনালের আগে চলছে ভক্ত বা সমর্থকদের আধিপত্যের লড়াই, যেখানে আর্জেন্টাইনরা এগিয়ে থাকলেও সমানে সমান টেক্কা দিচ্ছে স্প্যানিশরাও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 70 জন। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, হামলা চালানো স্থাপনাগুলো থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহ করা হতো। এদিকে দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত শহর ক্রাসনি লিমান দখলে শেষ পর্যায়ের অভিযান চলছে বলে দাবি করেছে মস্কো। কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে আকাশ। স্থানীয় সময় শনিবার রাশিয়ার তাম্বভের কটভস্কে অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ড বেরিজের একটি গুদামে ভয়াবহ হামলা চালায় ইউক্রেন। একই সঙ্গে মস্কোর ইলেকট্রোস্তালে একই প্রতিষ্ঠানের আরেকটি গুদামে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এতে বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। এছাড়া শনিবার বেলগরদ অঞ্চলেও ড্রোন হামলা চালানো হয়। নোগিন্সকে একটি তেল ডিপোতেও আগুন ধরে যায়, যার কারণে কাছের একটি মাতৃসদন ও আবাসিক ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতে 19টি অঞ্চলের আকাশে, পাশাপাশি ক্রিমিয়া, আজভ সাগর ও কৃষ্ণ সাগর এলাকায় মোট 379টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার ড্রোন উৎপাদন ও সামরিক সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত দুটি বড় লজিস্টিক কেন্দ্র। তার দাবি, মস্কো ও তাম্বভ অঞ্চলের এসব স্থাপনা থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহ করা হতো। একই সঙ্গে একটি তেল স্থাপনা এবং কৃষ্ণ সাগর, আজব সাগর ও অধিকৃত ক্রিমিয়ার কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতেও সফল হামলা চালানো হয়েছে বলে দাবি কিয়েভের। ভারতের জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানির তোড়ে ভেসে গেছে শত শত যানবাহন, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন বহু মানুষ। প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের জনজীবনও। এদিকে ভিয়েতনামে ভারী বর্ষণ ও বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে। চিলিতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে পড়েছে ভারতের জম্মু কাশ্মীরের রাজৌরি শহর। স্থানীয় দরহালি নদীর বাঁধ ভেঙে বেলার কলোনি ও নতুন বাস স্ট্যান্ড সহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যায় অনেক যানবাহন ভেসে গেছে। ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়ে জম্মু ও কাশ্মীরে বজ্রপাত সহ আরও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এই সতর্কতা আগামী 23 জুলাই পর্যন্ত বহাল থাকবে। টানা বৃষ্টির কারণে দরহালি, খান্ডলি, সুক্ত এবং জামলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ লাইচাও। টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর মুয়ংথান গ্রামে সৃষ্ট বন্যায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের এই বর্ষা মৌসুমে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী ঝড় বন্যা দেখা দেয়, যার ধারাবাহিকতায় এবারও বেশ কিছু অঞ্চলে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে কয়েকদিন ধরে তীব্র গরম ও কানাডার দাবদাহের ধোঁয়ায় বিপর্যস্ত নিউ ইয়র্কে আঘাত এনেছে প্রচণ্ড বৃষ্টি, দেখা দিয়েছে আকস্মিক বন্যা। বন্যা পরিস্থিতির কারণে লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ে সহ বেশ কিছু সড়ক দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ভ্রমণ এড়িয়ে চলার এবং নিরাপদ আশ্রয়ে থাকতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে এল নিনোর প্রভাবে চিলির সান্তিয়াগো অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। মাপোচো নদীর পানি বেড়ে তালাগান্টের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় ঘরবাড়ি ছেড়ে গেছেন বহু বাসিন্দা। দুর্গতদের উদ্ধারে চিলির সেনাবাহিনী এবং পুলিশ হেলিকপ্টার ব্যবহার করে অভিযান চালাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় 10টি অঞ্চলে এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল সারান্ত এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় 12 কিলোমিটার। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম ইরান। দেশটি আরবীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত হওয়ায় সেখানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়। গেল এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে 80টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
আন্তর্জাতিক সময় আরো থাকছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না স্পেনের দাবানল। আগুন গ্রাস করেছে প্রায় 40,000 একর বনভূমি। কানাডায় উন্নতি হয়নি পরিস্থিতির, কালো ধোঁয়ায় ঢেকে আছে আকাশ। ভারতে এবার শিক্ষামন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পদত্যাগের দাবি জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের সমর্থনে আমরণ অনশনেও বসেছেন তিনি। সোনমকে জবরদস্তি হাসপাতালে নেওয়া হয়েছে বলে দাবি পরিবার ও আন্দোলনকারীদের, যদিও হাসপাতাল থেকেও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই পরিবেশ কর্মী। ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ঠিক ওই সময় এক নারী তার দিকে কালি ছুঁড়ে মারেন। বিক্ষোভস্থলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে, যদিও এতে দমে যায়নি বিক্ষোভ। স্থানীয় সময় শনিবার দিনভর বিক্ষোভে মুখর ছিলেন সোনম ওয়াংচুকের সমর্থকরা। জাতীয় পতাকা, পোস্টার ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে আন্দোলনস্থল। ওয়াংচুককে হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টার মধ্যে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মঞ্চে দাঁড়িয়ে আমরণ অনশনের ঘোষণা দেন। যেভাবে সন্ত্রাসী বা অপরাধীরা মানুষকে অপহরণ করে, ঠিক সেভাবেই সোনম ওয়াংচুক স্যারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাকে জোর করে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ভেবেছিল সোনম স্যারকে সরিয়ে দিলে এই আন্দোলন থেমে যাবে, দুর্বল হয়ে পড়বে। কিন্তু এখন সোনম স্যারের পরিবর্তে আমি অনির্দিষ্টকালের অনশন শুরু করছি। অন্যদিকে সফদরজং হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘদিনের অনশনের কারণে ওয়াংচুক কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। সামান্য পানি শূন্যতায় ভুগছেন, তবে তিনি সম্পূর্ণ সচেতন আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো। তার অভিযোগ, পরিবারের সম্মতি ছাড়া যেন ওয়াংচুককে কোনো ওষুধ বা স্যালাইন দেয়া না হয় সে অনুরোধ জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত স্বচ্ছতা দেখাচ্ছেন না। গত 28 জুন থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীরা জানিয়েছেন, 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে পার্লামেন্ট অভিমুখে ঘোষিত পদযাত্রার কর্মসূচিও পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। আগুনে পড়ে গেছে প্রায় 40,000 একর বনভূমি। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 5টি শহরের বাসিন্দাদের। জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে কানাডায় এক রাতেই নতুন করে 69টি দাবানল শনাক্ত হয়েছে। ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র পর্যন্ত। শনিবার বায়ুমান সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় উঠে আসে টরন্টো, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসি। গেল বুধবার স্পেনের ওরেস শহরের কাছে শুরু হওয়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুনে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 40,000 একর এলাকা। বিস্তার ঠেকাতে ফায়ার ব্রেক তৈরিতে বনকর্মীদের সঙ্গে পানি ছিটিয়ে সহায়তা করছে স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট। আগুনের ঝুঁকিতে থাকায় দ্বিতীয় স্তরের জরুরি অবস্থা জারি করেছে আরাগন কর্তৃপক্ষ। দাবানল নিয়ন্ত্রণে টানা কয়েকদিন ধরে দিনরাত কাজ করছেন দমকল কর্মী ও সামরিক সদস্যরা। এ পর্যন্ত অন্তত 5টি শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাতাসের গতিপথ বারবার পরিবর্তনের কারণে আগুন আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার আশপাশে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে কানাডার দাবানলের ঘন ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টোর আকাশ। শনিবার কানাডার মন্ত্রণালয় জানায়, এক রাতেই নতুন করে 69টি দাবানল শনাক্ত হয়েছে। এতে দেশ জুড়ে সক্রিয় দাবানলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 955টিতে। এখন পর্যন্ত পুড়ে গেছে 28,500 বর্গ কিলোমিটারের বেশি এলাকা। ব্রিটিশ কলম্বিয়ার পেম্বারটনের কাছে আগুন নেভাতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। এতে নিউ ইয়র্ক সিটি থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধোঁয়ার আড়ালে চলে যায়, যে কারণে দক্ষিণ অন্টারিও থেকে পেনসিলভানিয়া, নিউ জার্সি সহ বিস্তীর্ণ এলাকার বায়ুর মান অস্বাস্থ্যকর বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা। একই সময়ে শনিবার আইকিউইআরের বায়ুমান সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় টরন্টোর পাশাপাশি ছিল নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির নাম। নাসরিন রুমি, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার ইনচনে কোপাংয়ের একটি লজিস্টিক্স সেন্টারে লাগা আগুন 27 ঘন্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নেভাতে এখনও শত শত দমকল ও উদ্ধারকর্মী নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। স্থানীয় সময় রোববার সকাল পর্যন্ত ভবনটিতে আগুন জ্বলতে থাকায় নির্বাপনের কাজ অব্যাহত রয়েছে। এর আগে শনিবার সকালে 8 তলা ভবনের 6ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত 7ম তলায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে 2 দমকল কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে 221টি ফায়ার সার্ভিস ইউনিট এবং 575 জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ভারতের গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 9 জন। শনিবার বিকেলে আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকার একটি কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করেন দমকল কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটির লাইসেন্স বাতিল হওয়ার পরও একটি খামার বাড়িতে অবৈধভাবে আতশবাজি উৎপাদন করে আসছিল। এদিকে ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদের 50,000 রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে যাত্রীবাহী নৌকাডুবির 4 দিন পর এক শিশুসহ 5 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন অন্তত 20 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটির সেলাওয়ার দ্বীপপুঞ্জের কাছে ইঞ্জিন বিকল হয়ে বুধবার কেম নুরুল সালসা নামের নৌকাটি ডুবে যায়। নৌযানে নাবিক সহ 78 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্তত 1 জনের মৃত্যু হয়েছে। শনিবার মাতাল্লাং দ্বীপের কাছে একটি মাছ ধরার ফাঁদ আঁকড়ে ভাসমান অবস্থায় এক পুরুষ ও 4 নারীকে জীবিত উদ্ধার করা হয়। পরে একটি মাছ ধরার নৌকায় করে তাদের উদ্ধারকারী দলের নৌযানে নেওয়া হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। 17,000-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় যাত্রী পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম নৌযান। তাই দেশটিতে প্রায়ই নৌ দুর্ঘটনার ঘটনা ঘটে। সংবিধান সংশোধনের পর পদত্যাগে রাজি হলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট টমাস সুলিওক। শনিবার সংবিধানের 17তম সংশোধনীতে স্বাক্ষর করেন তিনি। এই সংশোধনীর মাধ্যমে রোববার মধ্যরাত থেকে তার দায়িত্বের মেয়াদের অবসান ঘটবে। চলতি বছরের এপ্রিলে সাধারণ নির্বাচনে এক ঐতিহাসিক জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পিটার মাজিয়ার। এর ফলে ভিক্টর অরবানের দীর্ঘ 16 বছরের একচেটিয়া শাসনের অবসান ঘটে। মাজিয়ারের ক্ষমতাসীন তিসজা পার্টি তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দাপটে একতরফাভাবে সাংবিধানিক সংশোধনীটি পার্লামেন্টে পাশ করে। প্রধানমন্ত্রী মাজিয়ার সাবেক নেতা ভিক্টর অরবানের ক্ষমতা কাঠামো ভেঙে দিতে জনগণের গণরায় পেয়েছেন বলে দাবি করেন। হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত টমাস সুলিওক। সংবিধান সংশোধনের জেরে অরবানের আরেক প্রভাবশালী সহযোগী পিটার পোল্টকেও চাকরি থেকে অবসর নিতে হচ্ছে। মধ্যপ্রাচ্য সংকটের বড় ধাক্কা এবার বৈশ্বিক সার বাণিজ্যে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যে নেমে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া ও ডিএপি সারের দাম যেমন অস্বাভাবিক বেড়েছে, তেমনি নেপাল ও শ্রীলঙ্কা সহ বিশ্বের অন্তত 18টি দেশ চরম আমদানির ঝুঁকিতে পড়েছে। শুধু জ্বালানি নয়, বৈশ্বিক সার বাণিজ্যেও প্রভাব ফেলেছে গুরুত্বপূর্ণ পরিবহন পথ হরমুজ প্রণালী। চলতি বছরের প্রথম দিকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে থমকে যায় এ পথ, আর এতেই ব্যাহত হয় সারের বৈশ্বিক বাণিজ্য। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTOর তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের বাইরে সারবাহী জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে আসে, যা অব্যাহত থাকে জুন পর্যন্ত। জুলাইয়ের শুরুতে কয়েকটি চালান শুরু হলেও তা ফেরেনি স্বাভাবিক অবস্থায়, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সংঘাতের আগে প্রতি টন ইউরিয়ার দাম যেখানে ছিল প্রায় $400, এপ্রিলে তা দ্বিগুণ বেড়ে দাঁড়ায় $850। যদিও জুন নাগাদ বেশ কিছুটা কমে প্রতি টন ইউরিয়া সারের দাম নামে $453। অন্যদিকে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট সারের প্রতি টনের দাম $580 থেকে বেড়ে $770 পৌঁছায়। WTO বলছে বিশ্বের মোট নাইট্রোজেন ভিত্তিক সার রফতানির 24.8% এবং ফসফেট সার রফতানির 11.4% করে উপসাগরীয় অঞ্চল, আর নাইট্রোজেন ভিত্তিক সারের 40% এবং ফসফেট সারের 48%ই যায় এশিয়ার বাজারে, যার মধ্যে ভারতের আমদানির প্রায় 2/3 আর থাইল্যান্ডের প্রায় অর্ধেক নাইট্রোজেন ভিত্তিক সারের যোগানও আসে এখান থেকেই।
ডব্লিউটিওর বিশ্লেষণ বলছে উপসাগরীয় অঞ্চল থেকে সার আমদানি করা 81টি দেশের মধ্যে 18টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই তালিকায় রয়েছে নেপাল ও শ্রীলঙ্কাও। বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা, সার সরবরাহ দীর্ঘদিন ব্যাহত হলে কৃষি উৎপাদন কমতে পারে, আর তার প্রভাব পড়তে পারে খাদ্যপণ্যের দামে এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তায়। অন্তরা সেন, সময় সংবাদ। একসময় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত টোকিও এখন মার্কিন ডলারের হিসেবে বিশ্বের তুলনামূলক সাশ্রয়ী শহরগুলোর একটি। তবে এই পরিবর্তনের পেছনে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে বেশি ভূমিকা রেখেছে দুর্বল ইয়েন এবং দীর্ঘদিনের সীমিত মজুরি বৃদ্ধি। ফলে বিদেশি পর্যটকদের কাছে জাপান আরও আকর্ষণীয় ও সাশ্রয়ী হয়ে উঠলেও আন্তর্জাতিক বাজারে জাপানি নাগরিকদের প্রকৃত ক্রয় ক্ষমতা আগের তুলনায় কমেছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে বিশ্বের ৬৯টি বড় শহরের জীবনযাত্রার ব্যয় তুলনা করা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের মূল্যসূচক ১০০ ধরা হলে জাপানের সূচক দাঁড়িয়েছে মাত্র ৬০। অথচ ২০১২ সালে এই সূচক ছিল ১২৫। অর্থাৎ এক দশকের কিছু বেশি সময়ে আন্তর্জাতিক মানদণ্ডে জাপানের মূল্যস্তর উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্লেষকদের মতে এর মূল কারণ দীর্ঘদিন ধরে ইয়েনের দুর্বলতা এবং বিনিময় হার ভিত্তিক মূল্যায়নে বড় পরিবর্তন। বাস্তব চিত্রেও সেই পার্থক্য স্পষ্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৩ শয়নকক্ষের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে মাসে প্রায় ৯,০০০ মার্কিন ডলার খরচ হলেও টোকিওতে একই ধরনের বাসার ভাড়া প্রায় ২,৫০০ ডলার। ফলে বিদেশি পর্যটক, শিক্ষার্থী ও প্রবাসী কর্মীদের কাছে টোকিও এখন আগের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। তবে স্থানীয় নাগরিকদের জন্য চিত্রটি ভিন্ন, কারণ জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি আয়ের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। জরিপ অনুযায়ী টোকিওতে একজন কর্মীর গড় মাসিক আয় প্রায় ২,৩৯৪ মার্কিন ডলার। বিপরীতে সুইজারল্যান্ড জুরিকে একই আয় ৮,৩৬৩ ডলারেরও বেশি। অর্থনীতিবিদদের মতে দীর্ঘদিনের সীমিত মজুরি বৃদ্ধি এবং দুর্বল ইয়েন আন্তর্জাতিক বাজারে জাপানি আয়ের প্রকৃত মূল্য কমিয়ে দিয়েছে। ফলে বিদেশ ভ্রমণ, বিদেশে উচ্চশিক্ষা কিংবা আমদানি নির্ভর পণ্য কেনার ক্ষেত্রে আগের তুলনায় বেশি ব্যয় করতে হচ্ছে জাপানি নাগরিকদের। তাই উৎপাদনশীলতা বৃদ্ধি, টেকসই মজুরি বৃদ্ধি এবং মানুষের প্রকৃতি ক্রয় ক্ষমতা বাড়ানোর এখন জাপানের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। যুক্তরাজ্যে শিশুদের যৌন নিপীড়নকারী সংঘবদ্ধ চক্রের ৮ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৩ জন বাংলাদেশি বংশোদ্ভূত। যুক্তরাজ্যের গভর্নমেন্ট পুলিশ জানিয়েছে, দক্ষিণ ওয়েলসে শিশুদের লক্ষ্য করে সংঘবদ্ধ যৌন অপরাধের অভিযোগে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে অপারেশন ওক। এই অভিযানের অংশ হিসেবে কয়েকজন ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে দেশটির বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। পরে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সিপিএস তাদের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনার অনুমোদন দেয়। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2 মার্কিন সেনা নিহতের জেরে ইরান জুড়ে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের। পাল্টা আঘাত তেহরানের। সমঝোতা চুক্তি স্থগিতের ঘোষণা। মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত। নতুন করে চালানো হামলায় নয়, ফিলিস্তিনির প্রাণহানি। পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানোর পরিকল্পনা তেল আবিবের। এবং ভারতের জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যায় ভেসে গেছে বহু ঘরবাড়ি, যানবাহন। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। ভিয়েতনামে 4 জনের মৃত্যু। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। যশোয়া, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ দিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।